পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের আলোচনার জন্য স্টুডিওতে আমরা একাধিক ব্যক্তিদের সঙ্গে কথা বলি। একাধিক নির্বাচনকে আমরা দেখেছি, একাধিক নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু এখন সেভাবে কোনো নির্বাচনী মরশুম না থাকলেও সামনে পাহাড়ের ভোট রয়েছে, আর পাহাড়ের ভোটের আগে পুর নিগমের ভোটও রয়েছে। তো সব মিলিয়ে আমরা যদি দেখি, নির্বাচন একটা যাওয়ার পরে 24-এর লোকসভা নির্বাচনের পরপরই কিন্তু রাজ্যের বুকে আরও দুটো নির্বাচনের দামামা প্রায় বেজে গেছে, এবং রাজনৈতিক দলগুলো খুব সুনিপুণভাবে তাদের কাজ তারা কিন্তু করে যাচ্ছে। আর সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো, কিন্তু তার থেকেও বড় বিষয় প্রদেশ বিজেপি কতখানি এখনো পর্যন্ত তাদের সংগঠনকে পাহাড়ে বা তৃণমূল স্তরে আরো বেশি নিয়ে যেতে পেরেছেন। আমরা লোকসভা নির্বাচনে দুটো সিটেই কিন্তু দেখেছি বিজেপির ব্যাপক জয়, কিন্তু এই দুটো সিটের নির্বাচনের পর যখন কংগ্রেস এবং সিপিআইএম তারা বারংবার বলছেন যে রাজ্যের বুকে যখন কোনো নির্বাচন হবে বা রাজ্যস্তরীয় যে নির্বাচনগুলো হবে সেখানে নাকি আসল ফল দেখা যাবে, আর সেই নির্বাচনগুলো কিসের ভিত্তিতে লড়া হবে, ধর্মের ভিত্তিতে নাকি রোজগার এবং ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেকে বলছেন যে বিজেপি ধর্মের রাজনীতি করছেন, কিন্তু এখানেও প্রশ্ন থাকবে, শুধুমাত্র কি হিন্দু ধর্মের বিরুদ্ধে যারা কথা বলছে বলা সেটা কি ধর্মের রাজনীতি হয়ে যায়? আর ধর্ম নিয়ে যারা অপবাদ বা অপব্যাখ্যা করছেন তাদেরকে জবাব যখন কোনো ব্যক্তি বা দল দেবে, তখন কি সেই দল ধর্মের রাজনীতি করবে? এই ধরনের ব্যাখ্যা যখন বাজারে হচ্ছে, ঠিক তখনই আরেকটা ব্যাখ্যা কিন্তু হচ্ছে যে বেকারত্ব, চাকরি এবং শ্রমজীবী কৃষকদের নিয়ে। তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, এবং একই সঙ্গে ইন্টারেস্টিংলি আমাদের সঙ্গে যিনি আজকে রয়েছেন ওনার সঙ্গে যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে প্রদেশ বিজেপি এবং প্রদেশ বিজেপির নেতৃত্ব নিয়ে। কারণ এখন একটা আলোচনা সব জায়গায় চলছে যে প্রদেশ বিজেপির নেতৃত্ব, আপনারা বুঝতে পারছেন যে চেয়ারের কথা বলছি, সে চেয়ার কার দিকে যাবে, সমস্ত কিছুই আলোচনায় আসবে। আমি শুরুতেই পরিচয় করাবো, আমাদের মধ্যে আজকে স্টুডিওতে রয়েছেন প্রদেশ বিজেপির অন্যতম নেতা, কুমারঘাটের বিধায়ক ভগবান দাস। ভগবানবাবু, প্রথমেই আপনাকে আমাদের পাবলিক নাওয়ের স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। পাবলিক নাও চ্যানেলের যারাই আছেন প্রত্যেককে আমি নমস্কার, এবং আপনার চ্যানেলের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে আমার নমস্কার, কুলুঙ্খা। দাদা, প্রথমে একটা বিষয় আমি জানতে চাইবো, মানে বিজেপি বর্তমানে কি পজিশনে আছে, মানে লড়াইটার জন্য কি আমরা যদি দেখি, একদিকে আপনাদের এই রাজ্যের বুকে আপনাদের বিরোধী দল হিসেবে কংগ্রেস কাজ করছে, সিপিআইএম কাজ করছে, বর্তমানে প্রধান বিরোধী দল সিপিআইএম। আমি প্রথমেই পলিটিক্সটাতে ঢুকলাম এই কারণে, কারণ মানুষ এখন এটা খুব বেশি আলোচনা করছে, কারণ সামনে পরপর দুটো নির্বাচন, আর খুবই গুরুত্বপূর্ণ দুটো নির্বাচন, একটা পাহাড়ের নির্বাচন, একটা পুরসভা পুর নিগমের নির্বাচন। তো সেখান থেকে দাঁড়িয়ে বিজেপি বর্তমানে কি চিন্তা ভাবনা করছে এই দুটো নির্বাচনকে নিয়ে? দেখুন, প্রথমে আপনি যে বিষয়টা বলেছেন যে প্রধান বিরোধী দল দুটি, একটা সিপিআইএম, একটা কংগ্রেস দল। আজকে গোটা ভারতবর্ষে তথা আমাদের রাজ্যেও আমরা বিগত যে নির্বাচনগুলো দেখলাম, সেই নির্বাচনে আমরা সবাই প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী যে দুটি দল আর নেই, সেই মার্ক্সবাদ আর গান্ধীবাদ নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে সেটাকে বিভিন্ন রাজ্যের যে অনেকগুলো নদী রয়েছে সেই নদীগুলোতে টুকরো টুকরো করে বিসর্জন দিয়ে আজকে একটা সুবিধাবাদের দলে পরিণত হয়ে গিয়েছে সেই মার্ক্সবাদের দল। আর সেই গান্ধীবাদের কথা যারা বলে সেই গান্ধীবাদের দল সম্পূর্ণভাবেই আজকে সেটা সুবিধাবাদের দল।
আমরা যখন দেখলাম এক সময় ত্রিপুরা রাজ্যে, বলতে আমি যদি বলি 1993 সালটা, এর আগে 5টা বছরের জন্য যে সরকারটা ত্রিপুরা রাজ্যে ছিল সেটাকে আমরা জোট সরকার বলতাম, টিউজেস কংগ্রেস জোট সরকার। তো 93-তে যখন আবার বিধানসভা নির্বাচন ঘুরে আসলো, তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, মনমোহন নরসিমহা রাওজি প্রধানমন্ত্রী ছিলেন। তো সব ঠিকঠাক ছিল, নির্বাচনের দিন তারিখ সব ঠিক হয়ে গিয়েছে। ত্রিপুরার পরিস্থিতি আমি বলবো না খুব একটা ভালো ছিল, কিন্তু যতটুকু ত্রিপুরা রাজ্যের মানুষ আশা করেছিল, আমরা যতটুকু চেয়েছিলাম বা দেখার অপেক্ষায় ছিলাম সেই জোট সরকারের কাছ থেকে, ততটুকু আমরা দেখিনি বা পাইনি। সেটা অস্বীকার করার মতো কোনো স্থান নেই, সেটা অত্যন্ত সত্য ছিল। কিন্তু আচমকা এখানে ত্রিপুরা রাজ্যে রাষ্ট্রপতি, কেন্দ্রের কংগ্রেস সরকার, নিশ্চয়ই সেই রিপোর্ট হয়েছে যে ত্রিপুরার পরিস্থিতি ভালো না, ত্রিপুরা রাজ্যে এমন নির্বাচন করার মতো পরিবেশ নেই, তড়িঘড়ি করে এখানে রাষ্ট্রপতির শাসন হয়ে গেল। 3 মাস পর নির্বাচন হলো, এখানে আবার পুনরায় বামফ্রন্টের সরকার প্রতিষ্ঠিত হলো। তো এই যে একটা গট-আপ ম্যাচটা, এটা কিন্তু আজকে নতুন নয়, 2023 সালে নয়। মানে আপনি বলছেন আগেই, মানে ইতিহাসেই সেটা অনেকটা প্রকাশ্য হয়ে গেছে। আমি যদি বলি তাদের একটা গভীর সম্পর্ক ছিল 1947 সাল থেকেই। আচ্ছা, কারণ মানে 1947 সাল, তার আগের থেকেই কংগ্রেস এবং কমিউনিস্টের একটা গভীর সম্পর্ক ছিল। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। দেশটা তো এমনিতে ভাগ হয়নি, দেশটা কি কারণে ভাগ হয়েছে আপনি জানেন, আমরা জানি, দেশবাসী জানে, সবাই জানে। সেদিন যখন এই হিন্দুস্তানে, ভারতবর্ষের মাটিতে যখন একটা স্লোগান উঠেছিল যে জিন্নার দাবি মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে, আসলে এই স্লোগানটাকে নিঃশর্তে, নির্দ্বিধায়, নির্লজ্জের মতো সমর্থন করেছিল এই কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি। হাতে হাত রেখেছিল জিন্নার, কাঁধে কাঁধ মিলিয়েছিল, আর সুরে স্বর মিলিয়েছিল, এবং একসঙ্গেই বলেছিল জিন্নার দাবি মানতে হবে তবেই দেশ স্বাধীন হবে। সুতরাং এদের সম্পর্ক এটা নতুন কিছু নয়, বহু পুরানো সম্পর্ক তাদের। তো আমি কেন এই প্রসঙ্গে গেলাম, যেহেতু আপনি এখানে বলেছেন যে প্রধান বিরোধী দল ত্রিপুরা রাজ্যে 2টি, আজকে ত্রিপুরা রাজ্যে, বা আমি যদি বলি গোটা ভারতবর্ষে, বিজেপি ভার্সাস ও বিজেপি, সেখানে কংগ্রেসেরও নাম আসবে না, আর কমিউনিস্টেরও নাম আসবে না, আর তৃণমূল কংগ্রেসেরও নাম আসবে না, আর আম আদমি পার্টির নাম আসবে না, আরজেডির আসবে না। ও বিজেপি, বিজেপি ভার্সাস ও বিজেপি, ত্রিপুরা রাজ্যে একই অবস্থা। যাই হোক, আমরা 2018 সালে প্রথমবারের মতো ত্রিপুরায় যে ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় এসছে, জনগণ সমর্থন দিয়েছে, আশীর্বাদ করেছেন, আমিও বিধায়ক হয়েছি 2018 সালে প্রথমবারের। আমরা 5 বছর সরকার চালিয়েছি, এবং 2023 সালে আবার নির্বাচন এসছে। সেই নির্বাচনে জনতার আশীর্বাদ নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা সরকার গঠন করেছি, 2.5 বছর হতে চলল, সরকার চলছে। আমাদের সংগঠন মজবুত রয়েছে, আমাদের সঙ্গে এই রাজ্যের শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, কর্মচারী, যুবা, মহিলা, জাতি, জনজাতি, সকল অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। কারণ আমাদের সংগঠনটা হচ্ছে সর্বব্যাপী। এই রাজ্যের কোনায় কোনায় আমাদের সংগঠন রয়েছে, প্রত্যন্ত অঞ্চলে আমাদের সংগঠন রয়েছে। আমরা এটাকে সর্বব্যাপী সংগঠন তৈরি করেছি, এবং আমরা সর্বস্পর্শীও করেছি। সর্বব্যাপীর মধ্যে সীমাবদ্ধ আমরা নেই, কিন্তু আমরা সর্বব্যাপী করার পর সর্বস্পর্শী, মানে সমাজের প্রত্যেকটা শ্রেণী সমাজের মধ্যেই আমাদের সংগঠন চলে গিয়েছে। অতএব ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন
মজবুত রয়েছে। আর যারা বিরোধী দল এখানে একটা অভিযোগই করতে চাইছে, আমরা জানি আজকে তাদের সর্বভারতীয় স্তরে পজিশন কোথায় আছে আর আমাদের রাজ্যে কী আছে, সেটা আমার বলার অপেক্ষা রাখে না, বা আমি বলতে যাব না। সেটা ত্রিপুরা রাজ্যবাসী জানেন, আপনারা জানেন। আমি এবার একটু মানে পলিটিক্স থেকে সরে একটু ব্যক্তিগত ভগবান দাসের দিকে আসি। ভগবান দাস 2018-তে যখন জয়লাভ করলো বিজেপির বিধায়ক হিসেবে, গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায়ও ছিলেন। তারপর ভগবান দাসকে দল বলল যে না, এখন আর মন্ত্রী বা সরকারে নয়, এখন সংগঠনে প্রয়োজন। মানে দল কেন ভগবান দাসকে সংগঠনে চাইছেন? এবং খুব গুরুত্বপূর্ণভাবে এখন আপনি বিজেপির প্রথম সারির বেশ কয়েকজন নেতার মধ্যে রাজ্য রাজনীতিতে আপনি একজন, এবং সেখান থেকে এই জায়গাটা কেন? মানে ব্যক্তিগতভাবে ভগবান দাস কি মনে করেন যে সরকারে প্রশাসনিকভাবে কাজ করার থেকে দলের বা সাংগঠনিক কাজ করাটা খুব বেশি আরো বেশি মজার, বা দলের মানুষের সঙ্গে থাকাটা আরো বেশি মজার? অ্যাকচুয়ালি আমি যখন বিজেপিতে আসছিলাম 1992 সালে, মানে প্রথম আমি প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছি বিজেপির। আমার মনের মধ্যে এমন কোনো ধারণা বা কামনা বাসনা লালসা কিছুই ছিল না, আমার স্বপ্নের মধ্যেও ছিল না যে আমার জীবদ্দশায় ত্রিপুরা রাজ্যে বিজেপির হয়তো সরকার হবে। কারণ সেই সময় বিজেপির নামটাই ত্রিপুরা রাজ্যের অধিকাংশ মানুষ জানতো না। আর যদি শহরাঞ্চলে বা কেউ যদি সেই নামটা জানতো, তার সিম্বল কি জানতো না। সেই সময় থেকে আমি বিজেপির ঝান্ডা হাতে নিয়ে কাজ করে আসছি। তো স্বাভাবিক কারণে এই কল্পনা, এই স্বপ্ন আমার মধ্যে আসার কথাই নাই। নিরলসভাবে সেই সংগঠনের কাজ আমি করে এসেছি সেদিন থেকে। তো এমএলএ হব, মন্ত্রী হব, প্রদেশ সাধারণ সম্পাদক হব, মাঝখানে অনেক অনেক দায়িত্ব আমি সামলেছি, চেষ্টা করেছি, সেগুলা দল আমাকে দিয়েছে। কিন্তু এই ধরনের আমার মানে মনের মধ্যে আশাই ছিল না যে আমি এমএলএ হব। যাই হোক, দল আমাকে 2018 সালের টিকিট দিয়েছে, আমি প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম, জনগণ আমাকে ভোট দিয়েছে, আমি জিতেছি। সেখান থেকে দল প্রয়োজন মনে করেছে মন্ত্রিসভাতে আনার জন্য। মাঝখানে আমি মন্ত্রিসভাতে এসেছি। তারপর নির্বাচন আসলো 2023 সালে, দল আমাকে আবার টিকিট দিয়েছে, আমি সেখানে জয়ী হয়েছি। পরবর্তী সময়ে দল আমাকে সংগঠনের দায়িত্বে এনেছে। অ্যাকচুয়ালি পার্টি আমাকে যেখানে কাজের সুযোগ দেবে আমি সেইখানেই কাজ করতে আমার ভালো পাই, আর সেই জায়গাটাকেই আমি আমার উপযুক্ত মনে করি। তো এখন যেইভাবে দায়িত্ব দিয়েছে পার্টি, সেইভাবে কাজ করার চেষ্টা করেছি। আজকেও যে দায়িত্ব রয়েছে সেটাকেও দলের বিচারধারা, দলের শৃঙ্খলা অনুশাসন মেনে কাজ করার চেষ্টা করছি, এবং প্রত্যেক কার্যকর্তার সঙ্গে সুসম্পর্ক রেখে আমি চাইছি যে অন্ততপক্ষে আমি ভারতীয় জনতা পার্টির জন্য যেন কিছু একটা সামান্যতম কাজে লাগতে পারি। এই হচ্ছে বিষয়। পছন্দের জায়গা সব জায়গায় কাজ করার যদি ইচ্ছে থাকে, তাহলে যে জায়গাতে কাজ দেওয়া হবে সেটাই মানে বলা যায় যে মানে আমরা অনেক সময় বলি না যে একটা জায়গায় পদ্ম ফুটিয়ে তোলা, মানে ফুল ফুটিয়ে তোলা। বাস আমাদের প্রশাসনে যখন আজকে আমি প্রশাসনিক দায়িত্ব রয়েছি, বিধায়ক রয়েছি, আমি আমার মতো করে আপ্রাণ চেষ্টা করছি আমার বিধানসভার সেই সমস্ত জনতার পাশে থেকে তাদের সেবা করার চেষ্টা আমি করে যাচ্ছি। সংগঠনে সারা রাজ্য গড়িয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আমি চেষ্টা করছি সংগঠনকে কিভাবে আমি একটু এগিয়ে যেতে পারি বা কৃষক বানাতে পারি। কৃষক বলতে যে বেশি বেশি যেন পদ্ম চাষ হয়, সেই পদ্ম চাষের কৃষক আমি কীভাবে তৈরি করতে পারি, সেই চেষ্টাই আমার মধ্যে সবসময় থাকে যতক্ষণ পর্যন্ত কাজে থাকি। সবকিছুর পরে ভগবানদা একটা জিনিস তো আপনি মানবেন যে 2018 নির্বাচনটা, এই নির্বাচনটা কিন্তু ছিল যে মানুষ একটা পরিবর্তন চাইছে।
দীর্ঘ বাম শাসনের অবসান করে একটা নতুন সরকারকে ত্রিপুরা রাজ্যের মানুষ দেখতে চাইছে, এবং সেটা 2018 বললে ভুল হবে, সেটা 2013, 2008 এভাবে পরপর দুবার কিন্তু মানুষ এটা দেখতে চাইছিল। তো সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন যে 2018-র নির্বাচন, 2023-এর নির্বাচন যেটা আমরা দেখলাম, 2018-এর নির্বাচন আমি বলবো একটা হচ্ছে নির্বাচনের, আমরা অনেকগুলো অ্যানালাইসিস করি, একটা নির্বাচন হয় যে খুব ইজি, একটা নির্বাচন হয় খুব কঠিন। আমি 2018-র নির্বাচনটাকে 2023-এর সঙ্গে যদি তুলনা করি, আমি বলবো 2018-র নির্বাচন, হয়তো আপনিও স্বীকার করবেন, সেটা যথেষ্ট ইজি ছিল। যারাই তখন ক্যান্ডিডেট ছিলেন, যারাই তখন বিজেপি প্রার্থী ছিলেন, তারা মনে মনে হয়তো ভাবছিলেন যে কি হবে রেজাল্ট, কিন্তু একটা আশার আলো ছিল যে হয় আমি জিতে যাব। কারণ মানুষ এখন বলছে, গলিতে মোড়ে রিক্সায়, মানে বাসে অটোতে সব জায়গায় মানুষ বলছিল পরিবর্তন, চলো পাল্টাই, এটা একটা ফিক্স। 2023-এর নির্বাচনটা কিন্তু প্রত্যেকের জন্য একটা অগ্নি পরীক্ষা ছিল। যারা বিজেপি প্রার্থী হয়েছিলেন প্রত্যেকের জন্য অগ্নি পরীক্ষা ছিল। এ কারণ 2023-এ আপনাদের বিরোধী দলগুলো যারা ছিলেন তারা এক মঞ্চে ছিলেন। একদিকে তিপ্রামথা যখন থার্ড ফ্রন্ট হিসেবে মাঠে ময়দানে ছিল, দুটো দল একসঙ্গে জোট হয়ে লড়াই করছিল, এবং সেই লড়াইয়ে যে বিজেপি বিধায়করা জয়ী হয়ে এসেছেন এবং অগ্নি পরীক্ষায় সফল হয়েছেন তাদের মধ্যে আপনি একজন, এটা গোটা রাজ্যবাসী জানে। এই যে একটা কঠিন জয়ের পর আপনার কি দলের কাছে আরেকটু বেশি চাওয়া থাকে, বা আপনার কি আকাঙ্ক্ষা থাকে না যে আমি একটা ভালো কিছু পাবো দল থেকে, বা এই যে একটা কঠিন লড়াই, একটা অগ্নি পরীক্ষা আমি দিলাম, একটা চাওয়া কি থাকতে পারে? আমি আপনার প্রথম বিষয়টাতে যাচ্ছি যে 2018 থেকে 2023-এর নির্বাচনটা খুব কঠিন ছিল। দেখুন, এক তো নির্বাচন মানেই সেটা খুব কঠিন, এটা অস্বীকার করার মতো কোনো কিছু নেই। তখন একটা স্টুডেন্ট ক্লাস 1-এ ভর্তি হয়, আর তার জীবনে প্রথম যখন পরীক্ষায় বসে, তার কাছে সেটা কিন্তু অনেক কঠিন হয় কিন্তু। তো এইভাবে ক্লাস 1 থেকে ক্লাস 2, 3, 4, 5 তখন মাধ্যমিক যখন পরীক্ষায় বসে, সেটাও তার কাছে কিন্তু কঠিনই হয়। যত ভালো স্টুডেন্টই হোক, যত ভালো প্রাইভেট টিউটার থাকুক না কেন, স্টুডেন্টের কাছে কিন্তু সেই তার এক্সামটা, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ থাকে। একদম একদম একদম। এবং এটা ইজি না, কিন্তু সেটা কঠিনই হয়। এবার সে ধীরে 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 যত মানে পরীক্ষায় বসবে, যতগুলো পরীক্ষায় বসবে, প্রত্যেকটা পরীক্ষাই কিন্তু, প্রত্যেকটা এক্সাম তার কাছে কিন্তু চ্যালেঞ্জ, তার কাছে কঠিন। ঠিক পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের কাছে প্রত্যেকটা নির্বাচন চ্যালেঞ্জ হয়। আমাকে সেখানে জিততে হবে। আমরা জানি যে 2018-তে আমাদের পাবলিক সমর্থন যেটা, বা পরিবর্তনের যে একটা বামফ্রন্টের প্রতি যে একটা অ্যান্টি ইনকামবেন্সি এতটাই ছিল, সেটা আমরা কিন্তু অ্যানালিসিস করেছি, আমরা বুঝতে পেরেছি। আমাদের এর আগে একজনও বিধায়ক ছিল না। এই ত্রিপুরা রাজ্যের 60টি আসনের মধ্যে একটা বিজেপির ছিল না, কিন্তু সেই জায়গা থেকে আমরা সেখানে ক্ষমতা এসে গিয়েছি প্রথমবারের মতো। সেটা আমাদের কাছে ইজি ছিল না, কঠিন ছিল, কারণ 25 বছরের একটা টানা সরকার ত্রিপুরা রাজ্যে ছিল। একটা অরাজকতা, একটা জঙ্গল রাজ, একটা গুন্ডা রাজ এখানে কায়েম করেছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে মানুষ বিজেপির মিছিলে আসা, বিজেপির মিটিংয়ে আসা, বিজেপিকে ভোট দেওয়া, অ্যান্টি ইনকামবেন্সি তো ছিল, মানে ডেফিনেটলি এটা তো একটা আপনাদেরকে গেয়ার আপ করেছিল যে হ্যাঁ বিজেপি চলে আসবে 18-তে। হ্যাঁ, এটা ডেফিনেটলি ছিল, অ্যান্টি ইনকাম ছিল, যে এখানে ক্ষমতার পরিবর্তন হবে, এটা ছিল। কিন্তু আমরা সেটা অ্যানালাইসিস করতে পেরেছি আমরা। কিন্তু তারপরেও গণদেবতাই শেষ কথা হয় নির্বাচনে, নির্বাচনের শেষ কথা গণদেবতা। তো সেই বিষয়টাকে আমরা খুব ইজিলি নেইনি। আমাদের যিনি প্রভারী ছিলেন সুনীল দেওধরজি, সর্বোপরি যিনি আমাদের প্রথম যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টির, শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, উনিও একটা চেহারা সামনে ত্রিপুরা রাজ্যের মানুষ পেয়েছিল যে হয়তো ওনার দ্বারা কিছু একটা ত্রিপুরা রাজ্য হবে, সেই জঙ্গল রাজত্বের অবসান করবেন, ত্রিপুরা রাজ্যের মানুষ এই ক্রেতদাস প্রথা থেকে মুক্তি পাবে।
কারাবন্দি থেকে সবাই মানে এটা কি বলে, এটাকে বেল, হ্যাঁ, বেরিয়ে আসে, বেলে আসবে, হ্যাঁ, ঠিক। সবাই বেলে চলে আসবে, মানে যেভাবে কারাবন্দি ছিল। তো ত্রিপুরা রাজ্যের মানুষ সেখানে মানে একটা ভরসা করেছে, বিশ্বাস রেখেছে। মুক্তির নিঃশ্বাস কোথাও না কোথাও এক্স্যাক্টলি, মানুষের মধ্যে চাইছে। এক্স্যাক্টলি। তো সেটাও আমাদের চ্যালেঞ্জ ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিপ্লব কুমার অনেক পরিশ্রম করেছেন, সুনীল দেওধরজি পরিশ্রম করেছেন, আমাদের অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃত্ব এখানে এসছেন, আর আমাদের পৃষ্ঠা প্রমুখ থেকে শুরু করে সমস্ত কার্যকর্তারা আমরা কিন্তু সেদিন জীবনটাকে বাজি রেখে, হাতের মুঠোতে রেখে আমরা মাঠে নেমেছিলাম। সফলতা আমরা এসছে। আমি অস্বীকার করবো না 2023-এর নির্বাচন আমাদের যে সেটা ইজি ছিল, সেটা কঠিন ছিল। কারণ আমি বলেছি যে পলিটিক্যাল পার্টির কাছে, সে যে কোনো পার্টি হোক, তার কাছে প্রত্যেকটা নির্বাচন কিন্তু ইজি হয় না, চ্যালেঞ্জই হয়। আর আমরা চ্যালেঞ্জ নিয়েই আমরা কাজ করি, কারণ শত্রুকে কোনোদিন দুর্বল ভাবতে নেই, আমরা কোনোদিনই দুর্বল ভাবি না। সেই পলিসি, সেই থিওরিতে নিয়ে আমরা কাজ করি। তবে আমাদের বিশ্বাস যে জনতা জনার্দন আমাদের পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ত্রিপুরা রাজ্যের জন্যে অনেক প্রকল্প, অনেক পরিকল্পনা, অনেক উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন। তো মোদিজির প্রতি মানুষের বিশ্বাস, ভরসা রয়েছে, আমাদের দলের প্রতি রয়েছে। আমাদের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি পরবর্তী সময় প্রফেসর ডক্টর মানিক শাহজি, ওনার নেতৃত্বে নির্বাচন হয়েছে, ওনার উপরে ভরসা রেখেছিল ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষ। আমরা হয়তো আমাদের আসন সংখ্যা একটু কমে গিয়েছে, কমার কারণ হচ্ছে যেটা, কারণ এই যে আমি বললাম না যে মার্ক্সবাদ আর গান্ধীবাদ নীতি আদর্শ বিসর্জন দিয়ে তারা 1:1 ফাইট করেছে। যে বিজেপি যেখানে ক্যান্ডিডেট দেবে, এখানে যদি কংগ্রেসের হয়তো সিপিএম দেবে না, আর যেখানে সিপিএম ক্যান্ডিডেট দিবে সেখানে কংগ্রেস দেবে না। এই পলিসি নিয়ে তারা মানে মাঠে নেমেছিল। আমরা যদি বলি যে এক ধরনের আসন সমঝোতা, ভুল হবে না, মানে এটা জুট হয়েছিল, কংগ্রেস সিপিএম জুট হয়ে গিয়েছে। তো স্বাভাবিক কারণে ছোট রাজ্য, জনসংখ্যা কম, ভোটার কম, তো মানুষের মধ্যে হয়তো সেই ধরনের মনোভাব এসে গিয়েছিল। যেহেতু এ রাজ্যের দুটি দল পরস্পর বিরোধী, কংগ্রেস সিপিএম এক জায়গাতে আসছে, তো সম্ভবত এটা পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো ফ্লোটিং ভোটার হয়, তো ফ্লোটিং ভোটার যারা হয়তো বা ওই দিকে কিছু ওনারা সেই মানে ভোটার দিকে ওনাদের আগ্রহ প্রকাশ করেছেন বা ভোট প্রদান করেছেন, যার কারণে আমাদের পার্সেন্টেজ একটু হয়তো সেখান থেকে কমেছে। এই জায়গাতে আমি একটু ঢুকছি, মানে আমি যেটা কংগ্রেস এবং সিপিআইএম এর বক্তব্য, কংগ্রেস এবং সিপিআইএম এর বক্তব্য হচ্ছে যে এই নির্বাচনে বিজেপি একটা স্ট্র্যাটেজি খেলেছে, আর সেই স্ট্র্যাটেজি হচ্ছে মথাকে ঢুকে দেওয়া। মথা এখন আপনাদের জোট অ্যালায়েন্স, মানে জোটে আছে, আপনাদের সরকারে আছে মথা, বিজেপি, আইপিএফটির জোট সরকার। কিন্তু এখন যেটা বলছেন, মানে এখন যেটা বিজেপির মানে সিপিআইএম কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে 2023-এর নির্বাচনের সময় মথা ইচ্ছে করে আলাদা করে এই লড়াইটা করলো, যে আসনগুলোতে লড়াই করার নয় বা যে আসনগুলোতে তারা ভোটে দাঁড়াবার কথা ছিল না, সেই আসনগুলোতেও তারা দাঁড়িয়েছে, সেই আসনগুলোতেও তারা লড়াই করলো, এবং ভোট কাটাকাটির ফলে বিজেপি সুযোগ পেয়েছে, নয়তো সিপিআইএম কংগ্রেস সুযোগ পেয়ে যেত। বাংলাতে একটা প্রবাদ আছে, নাচতে যদি না জানে বলে উঠান বেকা। এটা আমরা সিপিএম এর অনেকবারই দেখেছি, কংগ্রেসের তো আমরা প্রত্যেকটা নির্বাচনে দেখেছি। কংগ্রেস নির্বাচনের আগে বলতো এবার তো আমরা আয়া পড়ছি, এবার আমরা আয়া পড়ছি। হাজারো কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা, প্রতারণা করে এরা এই নির্বাচনের 1-2 মাস আগে আয়া পড়ছে। যখন আমরা দেখলাম যে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে নির্বাচন হয়, সেখানে বিজেপি জয়লাভ করে, তো কংগ্রেস সিপিএম বলছে যে এখানে ইভিএমে কারচুপি হয়েছে, ইভিএম এর উপর দোষ। আর যে জায়গাতে অন্য কোনো পার্টি, সে তৃণমূল কংগ্রেস হোক আর অরবিন্দ কেজরিওয়াল হোক, আম আদমি পার্টি হোক আর সাউথ ইন্ডিয়াতেই হোক, তখন যদি ও বিজেপি কোনো সরকার সেখানে তৈরি হয়, তখন ইভিএম ঠিক হয়ে যায়, তখন ইভিএম ঠিক আছে। আর বিজেপি সরকার গড়লেই সেখানে ইভিএম খারাপ, ইভিএমের দোষারোপ শুরু হয়ে যায়, তার মানে শ্রাদ্ধ হয়ে যায় ইভিএমের। আসলে এটা বলার জন্যে বলা, তারা যদি এই বলে যে কোনো রাজনৈতিক দলের যে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো অধিকার নেই, কারণ এদের অভ্যাস, সেটা অভ্যস্ত, সেখানে নমিনেশন বন্ধ করে দেওয়া,
বলপূর্বক নমিনেশন পেপার উইথড্র করে নেওয়া, সে লোকাল বডি ইলেকশন হোক আর যে কোনো ইলেকশনে ভয় দেখানো, পোলিং এজেন্টদেরকে হুমকি দেওয়া যাতে ভোটের দিন পোলিং বুথে যেন না যায়, এটা তাদের অভ্যাস রয়েছে। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের পূজারী, আমরা গণতন্ত্রকে পূজা করি, আমরা গণতন্ত্রের পূজারী। কেউ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, এখন আমরা কেন বাধা দিতে পারি না? দেওয়ার আমাদের সেই অধিকার নেই। আর সেই দিন একটা পলিটিক্যাল পার্টি হিসেবে তীব্রমতা কেন প্রার্থী দেবে না? তা একটা পলিটিক্যাল পার্টি, তারা ভোট চাইছে, এটা কোনো এনজিও নয়। তীব্রমতা কোনো এনজিও নয়, তীব্রমতা কোনো ক্লাব নয়, তীব্রমতা কোনো ধর্মীয় সংস্থা নয়। এরা ভোট চাইছে, এরা ভোটের মানে রাজনীতি করছে। তো কেন তারা ভোট চাইবে না, কেন তারা প্রার্থী দেবে না? এটা কি তীব্রমতার অন্যায় হয়েছে? এটা কি তার জন্য কি বিজেপি তাদেরকে প্রভাবিত করেছে? এর জন্যই বললাম যে হেরেছে, জোট করেও, সেই কংগ্রেস সিপিএম জোট করেও ক্ষমতায় আসতে পারেনি। কংগ্রেস 3-এর মধ্যেই সীমাবদ্ধ, আর সিপিএম সে 10-এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তো এবার নাচতে না জানলে যে ওঠান বেকা, এই হচ্ছে তাদের অবস্থা। মানে এইটা হচ্ছে বলছেন যে মানে জাস্ট তারা একটা গল্প বলার ছিল, গল্পটা তারা বলেছে একদম। কিন্তু অনেক কিন্তু কনফিডেন্স ছিলেন, বিশেষ করে সুদীপ রায় বর্মন বারবার বলছিলেন যে বিজেপি ডাবল ডিজিটে যেতে পারবে না, সিঙ্গেল ডিজিটেই থাকবে, ক্রস করতে পারবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের এই কনফিডেন্স বা তাদের এই কনফিডেন্সের পর মথা বিশেষ করে হঠাৎ করে বিজেপি সরকারে চলে যাওয়া, বারবার তো আপনাদের কথাই বলছে যে বিজেপি এটা একটা স্ট্র্যাটেজিক্যালি করেছে শুধুমাত্র, নয়তো যেটা সুদীপ বর্মন বারবার বলছেন, কংগ্রেস বিধায়ক আপনার সঙ্গে বিরোধী শিবির আসনে বসে বিধানসভায়, আপনি দেখেন। তো সেখান থেকে দাঁড়িয়ে বারবার একটা কথাই বলছেন যে এই সবটার পেছনে একটাই গেম, সেটা হচ্ছে মথা না হলে তিনি যেটা বলেছিলেন সেটা নাকি সত্যি হতো, সিঙ্গেল ডিজিট। দেখুন সুদীপবাবু, উনি দীর্ঘদিন ধরে পলিটিক্সে রয়েছেন ত্রিপুরার। ওনার স্বর্গীয় ওনার পিতাজিও পলিটিক্সে ছিলেন, এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেই দিক দিয়ে আমি বলবো উনি হয়তো ত্রিপুরা রাজ্যের মানুষের যে পালস রয়েছে, পলিটিক্যাল সেন্স রয়েছে, সেই জায়গাতে হয়তো ওনার বোঝার কিছু ঘাটতি রয়েছে, আমি সেটা মনে করব। কারণ উনি বলেছেন যে যদি 2023-এ যদি পরিবর্তন না হয়, কংগ্রেস সিপিএম জোট যদি ক্ষমতায় না আসে, তাহলে বাই বাই, টাটা, আলবিদা। ধর্মনগরে বলা বলেছেন। রাহুল গান্ধী বলে না বাই বাই টাটা, তো বাই বাই টাটা আলবিদা। কিন্তু এই যে বিষয়গুলো না, একজন পলিটিশিয়ান যখন কিছু বলবে, তার মধ্যে কিছুটা বাস্তবতা, কিছুটা মানে সত্যতা, কিছুটা সামঞ্জস্যতা অবশ্যই প্রয়োজন রাখা উচিত আমি মনে করি। কেননা আমাদের যারাই আমরা পলিটিক্স করি বা স্টেট লেভেলে যারা পলিটিক্স করেন, একটা বড় সংখ্যা কিন্তু ফলো করেন যে আমার লিডার বা ওই দলের লিডার উনি যে কথাটা বলছেন বাস্তবের সঙ্গে আগে, বর্তমান, ভবিষ্যতে তার কতটুকু সামঞ্জস্যতা রইল বা থাকবে, সেটা কিন্তু মানে অনেক কিন্তু এটা পরখ করে কিন্তু, এবং এটাই সত্য। তো আমার মনে হয় সেই জায়গাতে ত্রিপুরা রাজ্যের মানুষের যে রাজনৈতিক ধারণা বা রাজনৈতিক সেন্স যেটা বলে, এটা বোঝার ওনার একটু মনে হয় বাকি আছে। যার কারণে উনি বলেছেন যে বড় জোরে 4 থেকে 5টা হবে। তো 4 থেকে 5টা না, সরকার আমরা বানিয়ে নিয়েছি। তো এখানে দোষারোপ করলে হবে না, রিজন মানে যুক্তি দেখালে হবে না, সেই যুক্তির মধ্যে মানে যুক্তি থাকতে হবে। আমার যা ইচ্ছে হলো আমি একটা যুক্তি তুলে ধরলাম যে এখানে তীব্রমতা ক্যান্ডিডেট দিয়েছে, এখানে ওই হয়েছে, এখানে আমাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করেনি, এখানে এটা হয়েছে। আপনি বলছেন যে মূল কথাটা হচ্ছে জয়লাভ। डेफिनेटली इलेक्शन है, जो जीता वही सिकंदर, जो जीता वही सिकंदर है, बस वही है इलेक्शन में। और जीता मतलब পাবলিকের সমর্থনে, পাবলিকের ভোটে, জনতার আশীর্বাদে। জনতার আশীর্বাদ ছাড়া তো সরকার মানুষ মানে ভোটে জিতা যাবে না। এখানে নির্বাচন কমিশন যত ধরনের ব্যবস্থা রাখে, সব ধরনের ব্যবস্থা রেখেছেন। তার জন্যই বলছি যে
যখনই একজন পলিটিক্যাল লিডার উনি বলবেন, শুধু এই বিষয়টা নয়, এর আগেও আমি দেখেছি অন্যান্য বিষয় নিয়েও, যে পরবর্তী সময় বাস্তবের সঙ্গে তার একটা সামঞ্জস্য খুব একটা বেশি থাকে না। এতে হয় কি, তা যারা ফলোয়ার্স থাকেন ওনাদের আস্থা বা ওনাদের যে বিশ্বাসটা উঠে যায়, সেখান থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে, ধীরে ধীরে উঠে যাচ্ছে। তো আমি বলবো আগামী দিনে যেন জনতার মানে মনের ভাব বুঝে কথা বলাটাই ভালো। ঠিক। আমি আর শেষ দুটো প্রশ্ন করব। শেষ দুটো প্রশ্নের মধ্যে আমি একটা প্রশ্ন রাখছি কুমারঘাট নিয়ে। মানে ভগবান দাস বিধায়ক হওয়ার আগে আর বিধায়ক হওয়ার পর, কারণ আমার মনে হচ্ছে এটা 1-to-1 ইন্টারভিউর মধ্যে আমি প্রথম আপনার সঙ্গে ইন্টারভিউ করছি, আপনার সঙ্গে কথা বলছি। তো সেই জায়গা থেকে এটা আমার প্রথম জানার ইচ্ছে যে ভগবান দাস 2018-তে বিধায়ক হওয়ার আগে আর বিধায়ক হওয়ার পর কুমারঘাটের কি পরিবর্তন দেখলেন, বা কি পরিবর্তন করার চেষ্টা করলেন, এবং কি পরিবর্তন করার জন্য ভাবছেন? প্রথম বিষয় হচ্ছে কুমারঘাটের বা পাবিয়াচড়া বিধানসভা, যেটা আমার যে কনস্টিটিউয়েন্সি রয়েছে, সত্যি কথা বলতে আমি শূন্য থেকে কাজ করেছি, ধ্বংস থেকে শুরু করেছি। আচ্ছা। ধ্বংস ছিল, কিছুই ছিল না। এটা একটা সাব ডিভিশন হেডকোয়ার্টার কুমারঘাট শহরটা, এবং একটা সাব ডিভিশন আলাদা, কৈলাসহর এবং কুমারঘাট আলাদা সাব ডিভিশন দুটো, প্রথম একটাই ছিল। তো একটা সাব ডিভিশনের যে পরিকাঠামো থাকা, ন্যূনতম যে পরিকাঠামো থাকা প্রয়োজন ছিল, সেটা লম্বা সময়ের ক্ষমতায় ছিল, বা যেদিন থেকে পুরো পরিষদ হয়েছে লম্বা সময় পেয়েছে ওরা বামফ্রন্ট, ন্যূনতম কোনো কিছু করা ওদের পক্ষে সম্ভব হয়নি। তো স্বাভাবিক কারণেই মানুষের মধ্যে একটা প্রশ্ন সেখানে থেকে যায় যে সাব ডিভিশন হয়েছে, তার পরিষেবা কোথায়, তার ইনফ্রাস্ট্রাকচার কোথায়, কোনো কিছু নেই। আমরা সেই জায়গা পাবলিকের আশা পূরণ করতে সক্ষম হয়েছি। আমি আপনাকে বলবো, আপনার এই পাবলিক নাও চ্যানেল থেকে আপনি 1-2জনকে পাঠান পাবিয়াচড়া বিধানসভাতে। আমার এখানে প্রায় 15,000 জনজাতি ভোটার রয়েছে, 9টা এডিসি ভিলেজ রয়েছে, 9টা গ্রাম পঞ্চায়েত, একটা শহর রয়েছে। তো সেই অঞ্চলে গিয়ে একবার ঘুরে দেখার জন্যে, একটু ঘুরে পুরা বিধানসভাটা একদিন কুমারঘাট স্টে করে, আর মাঝে মধ্যে সুযোগ যদি হয়, যাকে ইচ্ছা তাকেই একবার জিজ্ঞাসা বলে আপনার এলাকায় উন্নয়ন কতটুকু হয়েছে, কি হয়েছে, জনগণ যেটা বলবে সেটাই আপনারা নিউজ করবেন, পাবলিককে, ত্রিপুরাবাসীকে দেখাবেন। সেই বিষয়ে আমার নো কমেন্টস। ঠিক। একদম শেষ প্রশ্ন, গোটা রাজ্যের মানুষ এটা জানতে চাইছে, গোটা রাজ্যের বুকে এটা আলোচনা হচ্ছে। আমি জানিনি এখনো যারা এই অফিস থেকে ফিরে, যদিও আজকে ছুটির দিন, যারা এখনো চায়ের দোকানে রয়েছেন, চা খাচ্ছেন, কিংবা একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন, বা রাজনীতি নিয়ে যারা গল্প করতে পছন্দ করেন, আড্ডা করেন, তারা হয়তো আমাদের ইন্টারভিউটা যারা দেখছেন মোবাইলে, যাদের মুঠোফোনে বা বাড়িতে বসে যারা টিভির পর্দায় দেখছেন, তারা একটা জিনিস কিন্তু হয়তো আমার থেকে আশা করছেন, এটা আপনাকে জিজ্ঞেস করার জন্য, যে প্রদেশ বিজেপির সভাপতি, এটা নিয়ে একটা জোর জল্পনা চলছে, জোর আলোচনা চলছে, 3-4টে নাম নিয়ে ঘোরাফেরা হচ্ছে, এবং যার মধ্যে একটা নাম যার রয়েছে তিনি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। মানে এটা কতটা সত্য বা কতটা মিথ্যে, বা সেই জায়গা থেকে ভগবান দাস নিজে কি জানেন যে কে হচ্ছেন বিজেপির পরবর্তী সভাপতি, বা রাজ্যের ব্যাটন, দলের ব্যাটন পরবর্তীতে কার হাতে যাচ্ছে? আসলে ভারতীয় জনতা পার্টি একটা ব্যতিক্রমী রাজনৈতিক দল। আমি যখন আমাকে মন্ত্রী দেওয়া হলো, তো এর আগেও আমি জানি না আমি মন্ত্রী হব। হঠাৎ করে সকালবেলা আমি জানি যে মন্ত্রিসভাতে আমি যাচ্ছি। সকালে আমি জানতে পারলাম যে আমি মন্ত্রিসভাতে যাচ্ছি। বাস তড়িঘড়ি করে আমি রেডি হলাম, আমি গেলাম, শপথ নিলাম, মন্ত্রী হলাম। অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টিতে এগুলা বলার কোনো উপায় নেই। আমি প্রথম বিষয়টা বলবো, দল আমাকে অনেক কিছু দিয়েছে, আমি অনেক কিছু পেয়েছি। আমি বুথ কমিটির সম্পাদক ছিলাম, আমার ফার্স্ট পোস্ট ভারতীয় জনতা পার্টিতে বুথ কমিটির সম্পাদক।
মাঝখানে অনেক দায়িত্ব আমি পালন করেছি। আজকে প্রদেশ সাধারণ সম্পাদক, বিধায়ক, মাঝখানে দল আমাকে অনেক কিছু দিয়েছে। আমি দলকে খুব বেশি দিতে পারিনি, দল আমাকে অনেক কিছু দিয়েছে। সুতরাং সেই জায়গাতে আমার কোনো চাওয়া পাওয়া নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা নাম নিয়ে ঘোরাফেরা হচ্ছে, এটা হওয়াটাই স্বাভাবিক। একজন তো হবে, করতে তো একদম 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 করতে তো হবেই কাউকে না কাউকে। তার মধ্যে হয়তো কোনো না কোনো ভাবে, কোনো না কোনো এর থেকে আমার নামটা অনেকেই বলছেন, সেইভাবে নামটা আসছে। সেই ব্যাপারে আমার কোনো বলা, আমি বলিনি, বা আমার সেই চাওয়া পাওয়ার আর কোনো কিছু নেই। দল আমাকে সব কিছু দিয়ে দিয়েছে, নাম থাকতেই পারে। আর যখন দল যে জায়গাতে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠা সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এবং আমি জানি ভারতীয় জনতা পার্টিতে কার্যকর্তাই হচ্ছে সব থেকে বড়, কার্যকর্তাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির স্তম্ভ, কার্যকর্তাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল আধার। এজ এ একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে কাজ করতে পেরে আমি নিজেকে অনেকটাই সৌভাগ্যবান আমি মনে করছি। নরেন্দ্রভাই মোদীজির মতো নেতা আমার উপরে রয়েছেন, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তিত্ব যিনি ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা করেছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি ছিলেন, অটলজি ছিলেন, আদবানিজি আছেন। তো এইভাবে আমাদের হোম মিনিস্টার যিনি অমিত ভাই শাহজি আছেন, যে এই যে নেতৃত্বদের মানে আমি আমার দলের যে নেতৃত্ব যারা ছিলেন, সেখানে আমার গৌরব হয়। তো কার্যকর্তা হিসাবে কাজ করা এবং সংগঠনে কাজ করা, সেটা আমার একটা স্বভাব হয়ে গেছে, এটা আমার ভালো পাই আমি সেটা কাজ। এর জন্য কোনো পদের বা কোনো কিছুর আশা নেই, কোনো আশা নেই, কোনো সেই জায়গাতে আমার কোনো চাহিদা নেই। কারণ আমি বলেছি দল আমাকে অনেক কিছু দিয়েছে, আমি অনেক কিছু পেয়েছি দল থেকে, আর কি আশা করতে পারি দল থেকে। একদম। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আপনি অনেক ব্যস্ততার মধ্যে দলীয় কর্মসূচির মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ যারা দর্শকরা ছিলেন, যারা আমাদের অনুষ্ঠান শুরু থেকে এখনো পর্যন্ত দেখলেন, তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপাতত এই অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও, শুরু থেকেই সেরা। নমস্কার।